সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র। যেমন সে একজন মেধাবী ছাত্র ছিলেন, তেমনি সে ক্রিকেট, টেবিল টেনিস, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের খেলায় সে পারদর্শী ছিল। কবিতা আঁকা, ছবি আঁকা, গল্প লেখা, অ্যানিমেশন আঁকা এবং ধার্মিক একজন লোক ছিলেন। মানুষ কথায় কথায় বলে যে একজন ভালো ছাত্র হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া দরকার। আমি আমার এই ছেলের কাছে, আমি তার বাবা হয়ে বলছি না, সে অত্যন্ত মানবিক একজন মানুষ ছিল। আমি এখানে বলবো যে আমি একজন ছেলেই হারিনি, দেশ কিন্তু একজন রত্ন হারিয়েছে। দেশ তার কাছ থেকে অনেক কিছুই পেত। সে বলতো যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। আমরা পারিবারিক ভাবে, আমার একটা মেয়ে আছে, মেয়েটা আমার ছেলেরও বড়, আমার মেয়েটা প্রতিবন্ধী। সেই সুবাদে আমরা শুরু থেকেই সাভার সিআরবি কাছাকাছি আমরা থাকি, সেখানেই আমরা বসবাস করি। আর ওইখান থেকেই আমরা একটা সংগঠন করছি যে প্রতিবন্ধী, এতিম, অসহায়, হতদরিদ্র, দুস্থ, বয়স্ক, বেকার যুবক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এদের নিয়ে আমরা কাজ করি। যার জন্য আমি আমার মিসেস সহ আমরা কিন্তু সেবামূলক কাজগুলো আগেই থেকেই করছি। আমাদের যে আগের ফাউন্ডেশন ছিল, সেই ফাউন্ডেশনটা পরবর্তীতে আমি আমার ছেলের নামে, শহীদ সাফওয়ান সদর নামে সেই ফাউন্ডেশন নামকরণ করছি। আপনারা দোয়া করবেন। আমি এই ফাউন্ডেশনের আদালতে আমি ব্যাপকভাবে কাজ করার চেষ্টা করছি। আল্লাহ যদি সহায় হন, আমি প্রতিবন্ধী, দুস্থ, এতিম, অসহায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বেকার যুবকদের নিয়ে শুধু জামালপুর জেলা না, জামালপুর জেলা আমার শরীফপুর ইউনিয়নের বাড়ি, রঘুনাথপুর গ্রাম। আমার ছেলেকে দাফন করছি শ্রীরামপুর আমার পারিবারিক কবরস্থানে। আমি প্রথমেই আমার শরীফপুর ইউনিয়ন সহ জামালপুরের 15টা ইউনিয়নে আমি যাতে কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, আপনাদের দ্বারের কাছে যেতে পারি, সেই দোয়া করবেন। দেখেন, একটা 15 বছরের একটা ছেলে, আপনারা হয়তো বা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন, জামালপুরের সর্বকনিষ্ঠ একজন শহীদ। জাতিসংঘের তথ্য মোতাবেক 100-র অধিক শিশু এই আন্দোলনে নিহত হয়েছে, তার মধ্যে আমার ছেলে একজন। আমি যেখান থেকে চাকরির সুবাদে আমাকে অনেক সময় বাইরে থাকতে হয়েছে। আমি যখনই বাসায় যাইতাম, আমার হাত ধোয়া নাই, মুখ ধোয়া নাই, গর্ভবন্ত অবস্থায় আমি বাসায় যেতাম, আমার ছেলে আমাকে জড়িয়ে ধরত, আমার কপালে আদর দিত, আমার গালে আদর দিত। আমি বলি, না বাবা, বাইরে থেকে আসছি, আমি হাত মুখ ধুই না। সে মানত না। সে আমাকে বাবা বলে ডাকতো, আমি তাকে বাবা বলে ডাকতাম, কখনো তাকে নাম ধরে ডাকতাম না। অত্যন্ত আদরের সন্তান আমার ছিল। আমাদের পারিবারিক, আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি, আমার এলাকা, সকলের কাছে আমার ছেলে প্রিয় ছিল। এই ছেলেকে হারিয়ে আমার সংসারে আমার দিনগুলো কেমন ভাবে কাটছে, আমি সে ভাষা সকলকে বোঝাইতে পারবো না। যারা শহীদ হয়েছেন তারা হয়তো বুঝবেন। আমি যখন খাওয়া দাওয়া করি, আমি আমার ছেলেকে আমার পাশে চেয়ারে বসাইতাম, আমি তাকে নিজের তরকারি দিতাম, বড় মাছটা, মাংস, তুই কম থাকতো, তারপরেও তাকে আমি দিতাম, এতটুকু আদর করতাম। আজকে 1 বছর হইল আমি তার
বাবা বলে নামটা শুনতে পারি না, আমি আর বাবা ডাকতে পারি না। যে বাহিনী, যে অভ্যুত্থান, যার মধ্য দিয়ে একটা শেখ হাসিনা সরকারের মধ্য দিয়ে তারই মদদে সকল বাহিনী একত্র হয়ে এই 24-এ গণ অভ্যুত্থানের যে সৃষ্টি করেছে, আমি তাদের সুস্পষ্ট বিচার চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে। প্রায় 1500 ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এবং 30,000 যুদ্ধের মধ্য দিয়ে এই 24-এ জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। আমরা 5ই আগস্ট একটা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় আজকে যেমন আমাদের একটা গৌরবময় দিন, আমাদের একটা গণ অভ্যুত্থানের দিবস, আমরা একটা স্বাধীন বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছি, কিন্তু এই দিনেই তো আমি আমার ছেলেকে হারাইলাম। আরো অনেকে সর্বোচ্চ মারা গেছে 5ই আগস্ট। কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের সন্তানরা, আমাদের ভাইরা যারা মারা গেছে, তারা একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছে। কি স্পিরিট ছিল এই দেশে, কেন এই গণ অভ্যুত্থান হয়েছে? প্রথমে উঠান বিরোধী আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে 9 দফা মার্চ ফর জাস্টিস, 1 দফা 1 দাবি শেখ হাসিনার পদত্যাগ। 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ কি হলো? আমরা কি পেলাম? যে বৈষম্যের কারণে একটা বাংলাদেশ, একটা অভ্যুত্থানের সৃষ্টি হলো। আমরা কি সেই বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি? আমরা তো সেই বাংলাদেশ পাইনি। আমাদের শহীদ, আমাদের যোদ্ধারা বলে গেছেন তাদের অনেক নিরাপত্তার অভাব। বাংলাদেশ তাদের নিরাপত্তা না, শুধু পুরো বাংলাদেশি এক নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানে এসপি মহোদয় আছেন, আমি তার এলাকায়, আমি বাগাবাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জে চাকরি করেছি। আমি ওইখানে চাকরি করা অবস্থায় আমার ছেলে বলতো যে বাবা, যে নিরাপরাধ ছাত্র জনতাদেরকে গুলি করে হত্যা করতেছে, এই জিনিসটা মানা যায় না, তুমি আসো আমরা আন্দোলনে যাব। আমার ছেলে বরাবরই আন্দোলনে যেতে চাইতো। আমি যার জন্য আমি আমার পিএইচডি কাজ অসম্পূর্ণ রেখে আমি 25শে জুলাই ঢাকায় চলে আসি। আমার ছেলে বরাবরই আন্দোলনে যেতে চায়। আমি তাকে ছাদের উপরে নিয়ে যাই, বারান্দায় দেখাই, যেহেতু ঢাকা আলিশা মহাসড়ক, সেই মহাসড়কের পাশে দাঁড়াই। তারপর সে মিছিলে যাবো, আমি মিছিলে যেতে দেই না। কিন্তু ভাগ্যের নির্মম ইতিহাস 5ই আগস্ট। 5ই আগস্ট আমরা লং মার্চ টু ঢাকার দিকে আমি আমার ছেলেকে নিয়ে গেলে শাহবাগ নিউ মার্কেটের দিকে পুলিশের ব্যারিকেডে আমরা আবার ফেরত আসি। তারপরে আবার বিজয় মিছিলে আমরা অংশগ্রহণ করি। সেই বিজয় মিছিলে আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে সরাসরি ঘটনাস্থলে মারা যায়। আপনারা এখানে যারা আছেন, আমার এসপি মহোদয় আছে, আমি এসপি মহোদয়কে বলবো, দেখেন এখানে যারা আহত যোদ্ধা আছে, যারা শহীদ হয়েছেন, ম্যাক্সিমামই কিন্তু পুলিশের গুলিতে হয়েছে। এই কথাটা সত্য কিনা? আপনি এই জিনিসটা দেখবেন, কেন সেনাবাহিনী এখান থেকে সরে দাঁড়াইলো, কেন পুলিশ সরে দাঁড়াইতে পারলো না? আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব যে যে সমস্ত পুলিশরা দায়ী, সেই পুলিশকে চিহ্নিত করে তাদেরকে বিচার করুন। পুলিশ বাহিনীটা বাংলাদেশে ভঙ্গুর অবস্থায় বিদ্যমান, যার জন্য সংস্কার নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। সরকারকে অবিলম্বে পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে, তাদেরকেও ক্ষমতা দিতে হবে, আর বিচার করতে হবে। বিচার না করলে তো এখানকার যে অবস্থায় পুলিশ বাহিনী, পুলিশ প্রশাসনটা যে অবস্থায় আছে, এভাবে চলতে পারে না। বাংলাদেশের মানুষ সেবা পাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে।
আপনারা আমি এসপি মহোদয়কে মাঝে বলবো যে আপনি মাইন্ড করবেন না আমার কথাতে। আমি সরকারকে দ্রুত জানাবো, 1টা বছর হয়ে গেল এই পুলিশ বাহিনীর কোনো সংস্কার হয়নি। 1500 বেশি অধিক ছাত্র জনতা নিহত হলো, এতগুলো আহত যোদ্ধা হইল, কিন্তু কয়েকটা আসামি গ্রেফতার করা হয়েছে। আপনারা দেখেন এখন বিচার হবে, কিন্তু কতগুলো আসামি গ্রেফতার করা হলো, কিভাবে বিচার করবে? যেগুলো বিদেশে চলে গেছে সেগুলো তো আপনারা ধরতে পারবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গায় পলাতক আছে, আপনি দয়া করে তাদেরকে ধরার জন্য দ্রুত ব্যবস্থা নেবেন। আর এখানে সিভিল সার্জন মহোদয় আছেন, আমার আহত যোদ্ধা ভাইয়েরা বলে গেছেন তারা বিভিন্নভাবে অসুস্থ অবস্থায় আছে। এখানে 1000 জনের তো প্রায় পঙ্গুত্ব। আপনি একটা লিস্ট করে কারা গুরুতর আহত, বিভিন্ন ভাবে আহত অবস্থায় আছেন, তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসবেন, তাদের একটা কার্ড দিবেন। তারা যাতে যে কোনো হাসপাতালে, সরকারি বেসরকারি হাসপাতালে যান, তারা যাতে ফ্রি চিকিৎসা পান এবং কি যাওয়ার সাথে সাথে চিকিৎসাটা পান, সেই সুব্যবস্থাটা করবেন। আর যেগুলো অতি গুরুত্ব সেগুলা হয় জামালপুর থেকে ঢাকা, ঢাকা থেকে বিদেশে পাঠানোর সুব্যবস্থা করবেন। এই আহত ভাইয়েরা কিছুদিন আগেও ঢাকার শাহবাগে সরকারের বিভিন্ন জায়গাগুলিতে অবস্থান করছে, আন্দোলন করছে। আমরা তো এরকম বাংলাদেশ দেখতে চাই না, যে আহত ভাইদের শহীদ পরিবারের রাস্তায় নামতে হবে তাদের দাবি দাওয়া পূরণের জন্য। এই জিনিসটা জামালপুর প্রশাসনের কাছে আমি আবেদন করছি যে আপনাদের পক্ষে যেটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়ে আপনারা আমাদের আহত যোদ্ধা পুলিশ শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন। আমি আপনাদের আবার কৃতজ্ঞতাও জানাবো। আজকেও কবর জিয়ারতের জন্য আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয়, ইএনও মহোদয় গেছেন। আপনারা যে কাজ করতেছেন না, কাজ করেন, দৃশ্যমান কাজ করেন। আমি আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। সকল শহীদ পরিবার, আহত যোদ্ধারা যাতে সহযোগিতা পায় সে দিকটাও আপনারা নিশ্চিত করবেন। এরা কেউ যাতে কোনো সুবিধা থেকে বঞ্চিত না হয়। একবার বলছিল যে ব্যাংকে গেলে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়, এদেরকে এমন একটা কার্ড দেন যে একটা কার্ড দিলে লাইন যত বড়ই থাকুক সে কার্ড দেখাইলে সে যাতে ব্যাংক অ্যাকাউন্টটা দ্রুত করতে পারে। এই ব্যবস্থাটা অন্ততপক্ষে প্রশাসন থেকে ব্যবস্থাটা করতে পারেন। আমি আপনাদের প্রশাসনকে অনুরোধ করব। আর আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি কাউকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি না। তবে বাংলাদেশটা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা চাই। জামালপুর প্রশাসন বৈষম্যমুক্ত হোক, জামালপুরবাসী বৈষম্যমুক্ত হোক, শহীদ পরিবার, আহত যোদ্ধারা সবাই শান্ত থাকবেন। শান্ত পরিবেশে সকল কিছু আদায় করা সম্ভব। আমি আপনাদের পাশে থাকবো, আমাকেও আপনারা কাজে লাগাইতে পারবেন। আমি আপনাদের সর্বাত্মক চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।